প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি। আমার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝে যাচ্ছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি সাংবাদিকতার কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি আচ্ছা ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার। পার্টির বক্তব্যসমূহ একটু ভেগই থাকে, একটু ভেগই থাকে, একটু ভেগই থাকে। ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, অ্যাবসলিউটলি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে, এটা আপনি আমাকে দেখায়। আমি বলতেছি হ্যাঁ না অবস্থান ওকে, আমরা এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, লাস্ট একটা লাইন। আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ, এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমি একটা কথা, আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি। রিফরমেশন, যখন একটা সমাজে সোসাইটিতে রিফরমেশন হয় না, তখন রিফর্মাররা খুব বোল্ড কিছু স্টেপ নেয় এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না। সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন। আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই। যেমন মনে করেন, যখন যেই মুহূর্তে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময় যে হচ্ছিল, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল, ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল, তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন। তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে কিন্তু ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়। শুধু তাকে না, আপনি যত রিফর্মার দেখবেন তাদের প্রত্যেকের লাইফে আপনি দেখবেন যে তারা কিন্তু তার যে জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ডক্টর স্নিগ্ধা, এইটা আসলে আমি এটা আমাকে একটু শেষ করতে দিতে হবে। হ্যাঁ অবশ্যই আপনি শেষ করেন। আপা এইটা একটু পরিষ্কার করে যাতে অনেকে এটা বলেন যে হ্যাঁ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ করেছেন, আবার অনেকে বলেন যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো তার আগেই সবচেয়ে বড় ছিলেন। তো এটা দুইটাই বলা যায়, উনি এসে স্টপ করেছেন। আমি আসলে ওই জায়গাতে যাচ্ছি না। আমি যেটা বলছি, যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু পপুলিস্ট কাজ আসলে কেউ করে না। আমি এই কথাটা বলছি। আচ্ছা ঠিক আছে, যেমন মনে করেন, আপনি এরপরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায়, ঠিক আছে, সতীদাহ প্রথা, এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা। সতীদাহ প্রথাকে তিনি কি করলেন, সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো, তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে। তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় কথা বলবো, তাহলে আমার ওই সততা থাকলো না, আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না। আমি বলে যাচ্ছি, বুলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো, ন্যায় বিচারের কথা বলবো, অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তি অধিকারে, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায়, তখন আর কিছু বলার থাকে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই, আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই। ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইস্যুতে নিবেন, রাষ্ট্রে নিবেন, সেটাই কিন্তু কামনীয়। আপনি রিফরমেশন হচ্ছেন, আপনি দলের কথা বলেন, ঠিক আছে। পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন, তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয়। এই বোল্ড স্টেপ নেওয়াটার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে। সেটা যখন হাতছাড়া হয়ে যায়, তখন স্পিরিট নষ্ট হয়ে যায়। আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি? না, বসি নাই। আমরা এখানে পপুলার হতে বসি নাই, ঠিক আছে। আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই। আপনার ওই যে কোন র্যাপার বলেছে যে আমি আপনার করি দেখে, আমি গান গাওয়া হারাম দেখে, আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি। এই
আলাপ, এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা শুনতে আগ্রহী না। আমরা একটা যৌক্তিক, একটা ন্যায্যতা, অন্যায়ের বিপক্ষে গল্প করা, কথা বলা, এরকম সৎ সাহসিকতা দেখতে চেয়েছি। আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন, আমি এটা একটু বুঝতেই চাই। যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সেই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। যে আপনি যে বললেন, খালেদা আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন। আচ্ছা, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন, ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন, বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বলেন, শুধু নারীর প্রতি না, যে কোনোভাবে যে যখন সংখ্যালঘু, সে যদি এখন আদিবাসী হয়, সে যদি এখন গরিব মানুষ হয়, সে যদি এখন পাহাড়ি হয়, মানে সে যেরকমই হোক, মানে তার নারী হইতে হবে না, সে দুর্বল হইলেই যে তার প্রতি আক্রমণ। এখানে একটা কথা বলি, এই যে টার্মটা আছে না, কোড অ্যান্ড কোড সংখ্যালঘু, এটাও না খুব মজার। কেন জানেন? বাংলাদেশে 51% নারী, তারপরও নারীর অধিকার বিবেচনায়, নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আসে। তার মানে কি সংখ্যালঘুত্ব আসলে কি জিনিস? সংখ্যালঘুত্ব হচ্ছে তার অধিকার, তার স্বাধীনতা, তার চলাফেরার জন্য আপনি যে সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন, সেটার কথা বলা হচ্ছে, তাই না? রাজনৈতিক দলগুলো আমি এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না। শোনেন, গত 53 বছর ধরে হয়েছে কি, আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস, যা কিছু দেখতো তারা বলতো শিবির জামাত। এখন এদের কি হয়েছে? এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে। কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে। আমরা জানি না এটা, আমরা কি এটা জানি না? আমরা তো বাংলাদেশের বছরের এই গল্পটা জানি না। রাইট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না, এটা বলার কোনো চল নাই। এটা আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো, এটা এইরকমই ছিল। কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিগ্ধা, আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন, কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না, বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি। আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে, এনসিপি কে আমার বোঝা হইতেছে, কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না। আপনি এগুলো অ্যাড্রেস করলে, আমি যদি এগুলো অ্যাড্রেস করি, সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না। সামান্তা এটাকে ঘুরায়া পেঁচায়া জবাব দিতেছে, কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে। সে, আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করে বলবে, কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে, ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে। আপনার সেরকম মনে হয় না যে কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন? কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার? বলেন না। আমি কিন্তু এখানে কোনো নাগরিক পার্টিকে, এনসিপি কে প্রশ্নটা করিনি। আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান, বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি। যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল, তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ওন্না ঠিক আছে কিনা। ওন্না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল পিজন ভ্যানের সামনে থেকে, তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই। আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না। সে বলতে পারে না যে আজ এই যে ফ্লিপকার্টটা ঘুরছে, এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না, ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন, সেখানে আরো ভরকে যাবেন। ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য, উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ঘুরে তার জন্য তো না, কিন্তু ওই বক্তব্য তো, এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই। এন্ডোর্স করে নাই, কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন? সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে? 500টা ইস্যু আছে, 500টা ইস্যু রেজিস্টার কথা বলবে। একটা সেকেন্ড, সবকিছু না। আরে আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, এটা অনেক স্বপ্নের, অনেক আশা কিন্তু এই এদের কাছে। সেই জায়গা থেকে বলছি, আপনি বলেন তো এই এনসিপি যেই মেয়েরা আছে, এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে, ট্রলিং করা হয়েছে, তারা কি করছে? তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কি দিবে? এই প্রশ্নের উত্তর দেন না। সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আচ্ছা খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। জি করেন। যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধা আপু উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নাই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু? কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা। আমার উত্তর আমি দিলাম, ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে, একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা, কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালে? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে।
এটা 1858 সালে এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন 1858 সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা 1858 সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো আচ্ছা, যাই হোক এখন এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম তাহলে আমি কি করব না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা দেয়াই ক্রাইম আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা রমজান মাস হইলো এটা তো তাহলে তো ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ। মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা হয় নাই আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা 3 জন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করায় তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না এটা এনসিপির অবস্থান তো আমি বললাম এর চেয়ে ক্লিয়ার আর কোনো মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার অ্যানসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী লীগের সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ এইটাও একই রকম একটা জিনিস একটা লোক একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিকভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কেন দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো একটু বুঝান মানে এটা আলাদা জিনিস আমি বলি একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে এইটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ যা থাকবেন আপনার কি ইচ্ছা আমি আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলতেছেন তো বলেন আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয় আমরা সেটা করব সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করা আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজড বিষয় বলতেছি ভাই এটা স্পেশালাইজড বিষয় আমি মনে করতেছি এটা স্পেশালাইজড বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজড বিষয়
রেস্টুরেন্ট এটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে এইখানে সামান্তা লুক, কোনো বিষয় সামান্তা নিয়ে- এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় বলেন। তর্কে জিতা জাতীয় কথা আমারে বললেন না। আপনি তর্কে জিতছেন 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি জনাব আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছে যে এই দায়িত্ব তারা কেন নেবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা এটা করবেন। আমি বলি নাই, এটা আমি বলি নাই। আচ্ছা আবার বলেন, কি বলছেন? না না আমার আপনি কথা শেষ। না আপনি থাকবে তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা যাবে। না আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই যে আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, আচ্ছা। মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে।